বিতর্কটা ক্রমশই আরো তীব্র হচ্ছে, একটু একটু করে বিতর্কটা ছড়াচ্ছে। এসআইআর শুরু হয়েছে 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে। তারই পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত যা খবর, বুথ লেভেল অফিসার, যাদের সংক্ষেপে বিএলও বলা হচ্ছে, তেমন 15 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। অধিকাংশ ক্ষেত্রেই অভিযোগ হচ্ছে অতিরিক্ত কাজের চাপ। আমাদের রাজ্যেও ইতিমধ্যে বেশ কিছু মৃত্যুর ঘটনা ঘটছে এবং এটাকে নিয়ে রাজনৈতিক চাপানুতোর শুরু হয়েছে। যে কোনো বিষয় নিয়ে রাজনৈতিক চাপানুতোর করাটা রাজনৈতিক দলগুলোর একটা সংস্কৃতি হয়ে গেছে, আমরা জানি। কিন্তু মূল প্রশ্নটা বা সমস্যাটা কি কেউ ধরতে পারছেন? সবাই আসলে বিষয়টাকে নিয়ে তাদের মতো করেই রাজনীতি করবার চেষ্টা করছেন। আসলে ক্ষমতামুখী রাজনীতিতে ক্ষমতার অলিন্দে যাবার জন্য যা যা করা উচিত সেইগুলো করা হচ্ছে, করা হয়। সব রাজনৈতিক দলগুলো সেই রকম অভ্যাসে রপ্ত হয়। কিন্তু এই যে বিএলওদের অতিরিক্ত কাজের চাপ, তার জন্য যেটা খবর, 19 দিনে 15 জন, বিভিন্ন জায়গায় 15 জন বিএলও মারা গেল। আমাদের ভাবতে হবে না? একটু সংবেদনশীলতার সঙ্গে মানবিকতার দৃষ্টিভঙ্গি দিয়ে ভাবতে হবে না? প্রশ্নগুলো করতে হবে না? শুধু রাজনীতির অঙ্ক সাজালে হবে? কেন এমনটা ঘটবে? কেন এর জবাবদিহি করবার দায় নির্বাচন কমিশন এড়িয়ে যাবে? কেন এতদিন পরেও নির্বাচন কমিশনের নিজস্ব পরিকাঠামো নেই? এই প্রশ্নগুলো বারবার আমাদের ভাবাচ্ছে। একটা আখ্যান বা ন্যারেটিভ তৈরি করবার চেষ্টা চলছে যে আসলে তেমন কিছু ঘটেনি, তেমন কিছু হয় না। কাজের চাপ বললে কেউ কেউ দেখছি সামাজিক মাধ্যমে লিখে ফেলছেন যে কাজের চাপ কোথায় নেই। সব জায়গায় বেসরকারি চাকরি ক্ষেত্রে যাদের কাজের চাপ আছে তারাও তো এই চাপ নিয়েই চলছেন। সবাই একেবারে সংকীর্ণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে গোটা বিষয়টাকে দেখতে চাইছেন। আসলে বিষয়টাকে বুঝতে, বিষয়টাকে জানতে আসলে উদারতা দরকার, সংকীর্ণ পরিসর থেকে বেরিয়ে আসা দরকার, মানবিক দৃষ্টিভঙ্গি দরকার, এবং আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার যে ফাঁক ফোকরগুলো রয়েছে সেটাকে বোঝা দরকার। সেই বোধটা বোধহয় সবাই হারিয়ে ফেলছেন। সমস্যাটা এখানে। সমস্যাটা এখানে যে রাজনৈতিক নেতারা পেরেছেন আমাদের আমাদের সেই অভিমুখে ছুটিয়ে দিতে যেখানে রাজনীতির অঙ্ক কষা ছাড়া নাগরিক আর কিছু দেখতে পায় না। আমি বারবার এটা বলি, আমার আলোচনায় বারবার আমি এটা বলে এসেছি যে নাগরিক সত্তাটা না হারিয়ে গেছে। নাগরিক সত্তা, নিজের স্বার্থ সংশ্লিষ্ট যে নাগরিক সত্তা, আমি নাগরিক, আমি যে কোনো রাজনৈতিক দলের সমর্থক হতে পারি, কিন্তু আমাদের নাগরিক স্বার্থ যেখানে বিঘ্নিত হয়, আমাদের নাগরিকদের উপরে যেখানে আক্রমণ নেমে আসতে পারে, সেই বিষয়টা অনুধাবন করে সেই অনুযায়ী অবস্থান নেওয়াটা ভুলে যাচ্ছি আমরা সবাই। রাজনৈতিক দলগুলো বলতেই হয় খুব সফল। সব রাজনৈতিক দল নিজেদের দিকে টেনে নিতে পেরেছে সমস্ত নাগরিককে। নাগরিককে ভাগ করে দেওয়া গেছে। নাগরিকরা আর নিজেদের মতো করে ভাবে না। কোন একটি রাজনৈতিক দল যে অভিমুখে ভাবনাগুলো ছড়িয়ে দেয়, নাগরিকরাও সেই অভিমুখে ভাবনাগুলো নিয়ে এগোতে থাকে। তা নাহলে ভাবুন তো, ঠিক এই মুহূর্তে এসআইআর এর নামে যেভাবে অনুপ্রবেশের হিড়িক তোলা হয়েছে, সবাই অনুপ্রবেশকারী 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 বলে চিৎকার চেঁচামেচি করছেন, অথচ আমাদের সীমান্ত এলাকাগুলো থেকে আসা যাওয়া কি কোনো সময় বন্ধ থেকেছে? যারা একটু খবরাখবর রাখেন তারা জানেন যে এই আসা যাওয়া চলতেই থাকে। গরিব মানুষগুলো বাক্স বন্দি করে আবার চলে যাচ্ছে, দেখে খুব আনন্দ পাচ্ছে। আমি দেখছি সামাজিক মাধ্যমে কি উল্লাস এক দলের, চলে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে। অবাক লাগে মানুষের এভাবে হয়রানি হওয়া দেখে মানুষে উল্লাস করছে। রাজনৈতিক দলগুলো এই অভিমুখে মানুষকে ঠেলে দিতে পেরেছে।
এইভাবে ভাবতে শিখিয়েছে, সেই চশমাটা প্রত্যেক নাগরিকের চোখে পড়িয়ে দিয়েছে যে চশমা দিয়ে ক্ষমতা যা দেখাতে চায়, যা দেখতে চায় সেটাই দেখা যায়, বাইরে আর কিছু দেখা যায় না। আমাদের ব্যবস্থাপনা এইভাবেই তার নিজস্ব অভিমুখী একটা চশমা প্রত্যেকটা নাগরিকের চোখে পড়িয়ে দিয়েছে, পড়িয়ে দিতে পেরেছে তারা, কারণ ক্ষমতা তাদের হাতে আছে, ব্যবস্থাপনার সমস্ত উপকরণগুলো তাদের হাতে আছে। ফলে প্রত্যেকটা নাগরিকের সেইভাবে ভাবো। মিডিয়া, তথাকথিত মিডিয়া ক্রমাগত এইভাবেই প্রচার করে যাচ্ছে। আমরা ঠিক এখানেই আমাদের অন্যরকম দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনাটা রাখতে চাইব, বুঝতে চাইব যে এই যে একের পর এক বিয়লদের মৃত্যু এবং সেটা নিয়ে রাজনীতি, তার পরিসরের বাইরে কি রয়েছে, সত্যটা কি, কিভাবে ভাবা উচিত, কিভাবে ভাবা দরকার। আমরা এমনটা দাবি করছি না যে কিভাবে ভাবা দরকার সেটা আমরাই ঠিক করে দেব। আসলে আমরা যুক্তিগুলো রাখবো, তথ্যগুলো রাখবো, পরিসংখ্যানগুলো রাখবার চেষ্টা করব। বারবার বলছি, আমরা শুধু এটুকুই পারি, স্রোতে না ভেসে গিয়ে যুক্তি, তথ্য, পরিসংখ্যান সামনে রেখে আমরা মানুষকে বলতে পারি যুক্তির অভিমুখ ধরে হাঁটুন, একটু তর্কটাকে যুক্তি অনুযায়ী করুন, একটু মানবিক হবার চেষ্টা করুন। মানবিকতা, মনুষ্যত্বকে বিসর্জন দিয়ে কোনো আলোচনা হতে পারে না। আপনি বিবেককে ঘুম পাড়িয়ে রাখবেন, মনুষ্যত্বকে বিসর্জন দেবেন, আসলে তো সেটা মানবিকতার অপমান। এতগুলো মানুষ মারা যাচ্ছে, কেউ আত্মহত্যা করছে, ভয়ে সন্ত্রাসে হাসছেন, আমরা হাসি পায়, আমাদের ভাবতে হবে না? বলা হচ্ছে অনেক বয়স হয়ে গেছিল, এরা তো মারা যাবেই। এইভাবে যারা ভাবেন, এইভাবে যারা সামাজিক মাধ্যমে তাদের অভিব্যক্তি প্রকাশ করেন, আসলে অনুভূতিগুলো হারিয়ে ফেলেছেন তারা, সংবেদনশীলতার যাবতীয় বিষয়গুলো অতিক্রম করে গেছেন তারা। রাষ্ট্র বা ব্যবস্থাপনা সফল মানুষকে তার অনুভূতি, তার বিবেক হারিয়ে ফেলবার দিকে নিয়ে যাওয়ার যে অভিমুখ তৈরি হয়েছে, তাতে তারা সফল হয়েছে ব্যবস্থাপনা। আর এটা হলে না গণতন্ত্রের বিপদ হয়, গণতন্ত্রের খুব বিপদ। গণতন্ত্র সুস্থ থাকতে পারে, সবল থাকতে পারে মাথাটা পরিষ্কার থাকলে, প্রশ্ন করবার ধরনটা যদি যুক্তিসিদ্ধ হয়, তবে প্রশ্নবাদ দিয়ে যদি বিষয়গুলোকে দেখা হয়, তাহলে গণতন্ত্র ভালো থাকে না। গণতন্ত্রে আসলে যুক্তিসিদ্ধ প্রশ্নটাই প্রথম কথা, বিরুদ্ধ মতটা অবশ্যই প্রথম কথা। আমার মতটাই সেরা মত, এটা গণতন্ত্র নয়, গণতন্ত্র হতে পারে না। বিরোধী থাকবে না এমন ভাবনায় যারা গণতন্ত্রকে জারিত করতে চান, তাড়িত করতে চান, তারা আসলে গণতন্ত্রের হত্যা চান, গণতন্ত্রকে শেষ করতে চান। আমরা ঠিক তার উল্টো দিকে দাঁড়িয়ে যুক্তি, তথ্য এবং পরিসংখ্যানগুলো সামনে রাখবার প্রয়াস করি। আসুন, আজ আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি আমি দুজনেই মানবাধিকার আন্দোলনের একজন সক্রিয় কর্মী, দুজনেই মানবাধিকার আন্দোলনের সঙ্গে রয়েছেন। একজন অর্জুন সেনগুপ্ত, এপিডিআর এর অন্যতম সদস্য, এবং অন্যজন গণগায়ক, এবং তিনিও মানবাধিকার আন্দোলনের একজন সক্রিয় কর্মী, অসীম গিরি। আপনাদের দুজনকেই আজকের এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি। আমি অর্জুন বাবুর কাছে প্রথম আসছি। অর্জুন বাবু, বিওলোদের মৃত্যু, এবং বলা হচ্ছে যে এইভাবে কাজের চাপ নিয়ে যে চাপানুতোর, আপনি নিশ্চয়ই, আপনিও সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় থাকেন বলে আমি জানি, আমি দেখেছিও, আপনি নিশ্চয়ই দেখেছেন যে যেভাবে ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে যে না কোনোভাবেই এটা কাজের চাপের জন্য না। কাজের চাপ তো অনেকেই আছে, বেসরকারি প্রতিষ্ঠানে কাজের চাপ কি কম? সরকারি কর্মচারীদের দীর্ঘদিন দিয়ে দেওয়া হচ্ছে না, তাদের কি চাপ কম? চাপের জন্য মারা যাবে কেন? এ আসলে অজুহাত, এবং এটা নিয়ে রাজনৈতিক তরজা। মজার ব্যাপার হচ্ছে, এ রাজ্যের যারা শাসক দল, যারা এই বিএলও মৃত্যু নিয়ে অনেক হুঙ্কার দিচ্ছেন, তারা কিন্তু রক্ষা করবার জন্য, মানে বিএলওদের রক্ষা কবচ দেওয়ার জন্য এগিয়ে আসছেন না, বলতে পারছেন না যে আমরা বুঝে নেব, কিংবা সাধারণ মানুষকে হয়রানি থেকে মুক্ত করবার জন্য তারা কোনো অবস্থান নিতে পারছেন না। তারা ওই আইনি বাধ্যবাধকতায় আটকে পড়েছেন, অনেক হুঙ্কার দিচ্ছেন দেখে নেব, অমানবিক, কিন্তু এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মুরদ কেউ দেখাচ্ছে না, অন্তত প্রচলিত রাজনৈতিক দলগুলোর কেউই। নাগরিক কি করবে, মানুষ কি করবে? শুভ সন্ধ্যা। সঞ্চালক এবং বন্ধু অসীম গিরিকে আমার শুভেচ্ছা। অনুপম বাবু, আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে।
আপনি যেভাবে উপস্থাপনাটা করলেন, যে মানবিকতার দৃষ্টিভঙ্গিতে বিষয়টিকে দেখার জন্য একটা অনুরোধ রাখলেন দর্শক মহলের কাছে, এর থেকে সঠিক উপস্থাপনা হয়তো হতে পারে না। কিন্তু সমস্যা হলো আমরা এমন একটা অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে বেঁচে আছি, সেখানে মানবিকতার বিষয়টা আর গ্রাহ্য হয় না রাজনৈতিক দলগুলোর ভেতরে তো অবশ্যই, এবং এই গোটা ব্যবস্থাটার প্রভাবে সাধারণ মানুষের কাছেও, নাগরিকের কাছেও মানবিকতা দ্বিতীয় সারির প্রশ্নে পিছু হটেছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক, দুঃখজনক একটা আবহের মধ্যে আমরা বাস করছি। এতগুলো মানুষ মারা গেলেন, অথচ সেভাবে নাগরিক সমাজের থেকে প্রতিবাদ উঠল না। আমরা এপিডিআর এর পক্ষ থেকে এবং আমরা আরো 16টি গণসংগঠনের পক্ষ থেকে এসআইআর বিরোধী একটি মঞ্চ গড়ে তুলেছি, সেখানে আমরা আমাদের সাধ্যমতো প্রচার করছি। কিন্তু কথা অস্বীকার করা যাবে না যে সাধারণ মানুষের থেকে যে প্রতিক্রিয়া হওয়া উচিত ছিল, সে প্রতিক্রিয়া কিন্তু সৃষ্টি হচ্ছে না। তাই যখন মানবিকতা বিচার্য বিষয় থাকছে না, আমি শুরু করব আইনি বিষয় নিয়ে। দেখুন, 2019-এ লোকসভায় শিক্ষার অধিকার আইন পাস হয়েছে। সেই শিক্ষার অধিকার আইনে অর্থহীন ভাবে লেখা রয়েছে যে শিক্ষকদের শিক্ষকতা ছাড়া আর অন্য কোনো কাজে নিয়োগ করা যাবে না। ব্যতিক্রম যদি কোনো ন্যাচারাল ক্যালামিটি হয়, অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ যদি কিছু হয়, সেক্ষেত্রে শিক্ষকদের সরকার বা রাষ্ট্রের দ্বারা যে কাজ তাদের ওপর নির্ধারণ করা হবে সেটা তারা করতে বাধ্য থাকবেন, এবং ভোটের কাজে তাদের নিয়োজিত হতে হবে। এখানে কিন্তু ভোটের কাজ মানে ভোটার তালিকা সংশোধনের কথা বলা হয়নি। সেখানে বলা হয়েছে এই যে মাসের পর মাস ধরে স্কুলগুলোকে বন্ধ রেখে প্রায় শিক্ষা ব্যবস্থাটাকে একেবারে ধ্বংস করে দিয়ে যে প্রাথমিক শিক্ষকদের দিয়ে বিএলওর কাজ করানো হচ্ছে, এ কথা কিন্তু 2019-এর শিক্ষার অধিকারের আইনে নেই। যেটা রয়েছে ভোটের কাজ মানে ভোট গ্রহণ এবং ভোট গণনা। 2 থেকে 3 দিন তারা তাদের স্কুলের বাইরে, শিক্ষকতার বাইরে তারা কাজ করতে বাধ্য থাকবে। অর্থাৎ একটা জিনিস একটু খেয়াল রাখবেন যে সে কেন্দ্র সরকার বলুন, রাজ্য সরকার বলুন, আইন, সংবিধান, আদালতের রায়, এসব কিছুই এই যে 2 সরকার আছে আমাদের কেন্দ্রে এবং রাজ্যে, এই সব যে গণতন্ত্রের যে যে পিলার্স গুলো, খুঁটিগুলো, গণতান্ত্রিক একটি ব্যবস্থা পরিচালনা করার জন্য যে ভিত্তিগুলো, সেগুলোকে অস্বীকার করার একটা উদগ্র প্রবণতা এই 2 সরকারের মধ্যেই আছে। এবার দেখুন, প্রাথমিক শিক্ষকেরা কিন্তু তো অবশ্যই সরকারি কোষাগার থেকে তারা বেতন ভাতা পান, অর্থাৎ সরকার পোষিত কর্মচারী। তারা সরকারি কর্মচারী কি সরকারি কর্মচারী নন সে বিতর্কে গেলাম না, কিন্তু তারা যে সরকার পোষিত কর্মচারী শিক্ষক, এ নিয়ে তো কোনো প্রশ্ন থাকতে পারে না। তো সরকার পোষিত কর্মচারী বা শিক্ষকদের তো আইন অনুযায়ী তাদের কাজ করানো দরকার। আইনের বাইরে গিয়ে তাদের দিয়ে বাধ্যতামূলক ভাবে কোনো কাজ করিয়ে নেওয়াটা সংবিধানের ভীষণ সংবিধান বিরোধী। আমি এপিডিআর এর প্রতিনিধি হিসাবে যখন এখানে আমার বক্তব্য রাখতে এসেছি, আমি সংবিধানের বাইরে যাব না। তো দেখুন, সংবিধানে একথা লেখা রয়েছে, সুস্পষ্টভাবেই সংবিধানে একথা লেখা রয়েছে যে ইলেকশন কমিশন তার মতো করে ভোটার তালিকা সংশোধন করতে পারেন, কিন্তু নির্বাচন কমিশন তো আইন তৈরি করতে পারেন না।
তাকে তো রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্ট অনুযায়ী, জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী তাকে যা করার করতে হবে। তো আপনি যদি রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্টটা দেখেন, দেখবেন 4 ধরনের তালিকা সংশোধনের কাজ সেখানে নির্দিষ্ট করা আছে। সামারি রিভিশন, পার্ট একদম সামারি, স্যার। পার্ট ইন্টেন্সিভ রিভিশন, ইন্টেন্সিভ রিভিশন অ্যান্ড স্পেশাল রিভিশন। কোথাও স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বিষয়টি রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্টে নেই। স্পেশাল রিভিশন যেটি আছে সেটিকে বলা হয়েছে, অত্যন্ত নির্দিষ্টভাবে বলা হয়েছে যে স্পেশাল রিভিশন ক্যান বি ডান ইন এনি কনস্টিটুয়েন্সি অর পার্ট অফ এ কনস্টিটুয়েন্সি, যে কোনো একটি কেন্দ্রে বা একটি কেন্দ্রের একদম অংশে করা যাবে। অর্থাৎ এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা করানো হচ্ছে, এবং আর একটি ডাহা মিথ্যে কথা বলা হচ্ছে, এবং মানুষ আমাদের যে উল্টো দিকের প্রচার সেদিকে কান না দিয়ে এই ডাহা মিথ্যে কথাটা বিশ্বাস করছে, এবং শিক্ষিত পুঁথিগত শিক্ষার অভাবে যারা জর্জরিত মানুষ নির্বিশেষে সকলেই বলছেন 2002-এ নাকি এসআইআর হয়েছে। একদম ঠিক। 2002-এ কোনো এসআইআর হয়নি। 2002-এ যেটি হয়েছে সেটি ইন্টেন্সিভ রিভিশন হয়েছে। এসআইআর গোটা বিষয়টি হচ্ছে গিয়ে 2025-এর ইলেকশন কমিশনের মস্তিষ্ক প্রসূত একটি বেআইনি পদক্ষেপ, এবং এই বিএলওদের অর্থাৎ প্রাথমিক শিক্ষকদের, অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে এই বেআইনি কাজটি করানো হচ্ছে। এবং যখনই রাষ্ট্রের দ্বারা কোনো বেআইনি কাজ রাজকর্মচারীদের দিয়ে করানো হয়, অবধারিতভাবে সে কাজের চাপ একটা মাত্রাতিরিক্ত জায়গায় চলে যায়, এবং যে শিক্ষকেরা এই কাজটি করতে বাধ্য হচ্ছেন তাদেরও তো বিবেক বোধ আছে। তারা তো পুঁথিগত শিক্ষাহীন মানুষ নন, তারাও তো সংবিধান জানেন, তারাও তো আইন কানুন সম্বন্ধে ন্যূনতম খোঁজ খবর রাখেন। তারা তো নিজেরাও বোঝেন যে তারা বেআইনি কাজ করছেন। রাষ্ট্র দ্বারা নির্দেশিত হয়ে বাধ্যতামূলক ভাবে তাদের দিয়ে একটি বেআইনি কাজ করানো হচ্ছে। একটি ভদ্র সমাজে কোথাও কোনো কাজ, বিশেষত সরকারি ক্ষেত্রের কোনো কাজ কি বাধ্যতামূলক ভাবে করানো যায়, যদি সেটা তার সরাসরি পেশার কাজ না হয়? অথচ বিএলওদের যে নিয়োগ করা হলো সেটি বাধ্যতামূলক ভাবে করা হলো। কেউ যদি এই কাজ করতে অস্বীকার করে, এক্ষেত্রে অপশনাল কিছু থাকলো না, ঐচ্ছিক কিছু থাকলো না, বাধ্যতামূলক ভাবে তাকে করানো হলো। এবং আমাদের মুখ্যমন্ত্রীও হাটে বাজারে চোঙা ফুকে যতই এসআইআর বিরোধিতা করুন না কেন, এই সত্যকে তিনি অস্বীকার করতে পারবেন না যে প্রাইমারি টিচাররা প্রথমে এই বিএলওর কাজ করতে ডিউটি নিতে অস্বীকার করছিল, তাদের তিনি হুমকি দিয়েছেন। এবং এছাড়া করবেন কি, তিনি তো 87 সালে যে সিএএ হয়েছে, অর্থাৎ নাগরিকত্ব আইন সংশোধন হয়েছে, সে বিলটি লোকসভায় যখন পাস হয়েছে তিনি তার পক্ষে ভোট দিয়েছেন 2003-এ। এবং সেটা শুধু তৃণমূল কংগ্রেস নয়, পার্লামেন্টের সেক্ষেত্রে যে কটি রাজনৈতিক দল ছিল তারা সবাই মিলে 2003-এর যে অ্যামেন্ডমেন্ট সেটিকে পাস করিয়েছে। এবং 87 এবং 2003-এর অ্যামেন্ডমেন্টের উপর ভিত্তি করেই আজকে এই তথাকথিত এসআইআর 2025 হচ্ছে। ওই বিল দুটো পাস করতে যে রাজনৈতিক দল, আমাদের রাজ্যের শাসক সহ যারা সহায়তা করেছেন কেন্দ্রের সরকারকে, তাদের নৈতিক কোনো অধিকারই নেই এসআইআর বিরোধিতা করে। একমাত্র আমরা যারা মানবাধিকার কর্মী, সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, যাদের এই ক্ষমতার অলিন্দে যারা পা ফেলেন না, আমরাই বলতে পারি আমাদের বিবেকের জায়গা থেকে, আমাদের সহানুভূতির জায়গা থেকে আমরা বলতে পারি এসআইআর বন্ধ করো। বিএলওদের ওপর এই যে অমানবিক কাজের চাপ, এই কাজের চাপ থেকে তাদেরকে রেহাই দাও।
মুখ্যমন্ত্রীর এ দাবি তোলার কোনো ন্যায়সঙ্গত অধিকার? আমি আপাতত এটুকুই বললাম। বেশ, আমি আসবো আসবো আপনার কাছে, অসীমবাবুর কাছে আসবো। অসীমবাবু, আপনি শুনলেন প্রাথমিক যে অভিমুখটা তৈরি করে দিলেন অর্জুন সেনগুপ্ত, পরিষ্কার বললেন যে একটা বেআইনি কাজ এসআইআর, অন্তত সংবিধানের রীতি অনুযায়ী এটা এর আগে কখনো হয়নি, নতুন ভাবে এটা করা হচ্ছে। এবং আসলে ভোটার তালিকা সংশোধনের তো নয়, এটা করা হচ্ছে নাগরিকদের নাগরিকত্ব যাচাইয়ের কাজ। নির্বাচন কমিশন নাগরিকত্ব যাচাই করতে পারে কিনা সে প্রশ্ন নিয়ে আমি আগেও আলোচনা করেছি। আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা, যে এতগুলো মানুষের মৃত্যু, অন্তত কোথাও তো সংবেদনশীলতায় ধাক্কা লাগবে, আঘাত লাগবে। অর্জুন বাবু নিজে মানবাধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত, তিনি বলছেন গোটা বিষয়টা নিয়ে সত্যিই চারিদিকে তেমন আলোড়ন পড়ছে না। আমার প্রশ্ন, এই মৃত্যুর পরেও মানুষের যদি সংবেদনশীলতায় কোনো ধাক্কা না লাগে, মানুষ যদি তার সংবেদনশীল কিংবা অনুভূতি সবকিছু হারিয়ে ফেলে, তাহলে কাদের নিয়ে মানবাধিকার আন্দোলনের লড়াইটা হবে, কাদের জন্য হবে, এই প্রশ্নটাই তো উঠবে। বন্ধু অর্জুন সেনগুপ্তকে আমি স্বাগত জানাই, আমরা অনেক দিনের বন্ধু। আর অনুপম, দেখো, ও যেগুলো বললো সেগুলো তো একই কথা, আমরা আগেও আলোচনা করেছি এ নিয়ে। এটা সম্পূর্ণ সংবিধান বিরোধী একটি পদ্ধতি, যে পদ্ধতিতে এটা চলছে। এবং এসআইআর ব্যাপারটা কোনোদিনই ছিল না। আর কাগজে ফিল আপ করে টোরে এই যে ব্যাপারটা, এটা তো আমি কোনোদিনও দেখিনি। আমার জন্মের পর থেকে আজ অব্দি বহুবার ভোট হয়েছে, তো সেই ভোটে আমি কোনোদিন দেখিনি, শুনিও। তো এখন কথাটা হচ্ছে যে ভোট কর্মীরা বাড়ি বাড়ি আসতেন, এসে নাম জিজ্ঞাসা করতেন, নইলে ক্যাম্প হতো স্কুলে কোনো, সেখানে গিয়ে তোমার যদি কোনো সংশোধন থাকো সেই সংশোধন হতো, নাম বা ইত্যাদি ইত্যাদি, এইটা হতো। জনগণনা একটা আলাদা বিষয় যদিও। এখন জনগণনার সাথে ভোটের কি সম্পর্ক আমি জানি না। লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ আছে ভারতবর্ষে যাদের মাথা গোনা হয় না। বলে দেওয়া হয় একটা 120 কোটি, 150 কোটি, একটা 180 কোটি, এটা বলে দেওয়া হয়। দূরে প্রান্তে যে আদিবাসীরা থাকেন, আমি আগের দিনে আলোচনা তুলেছিলাম যে অসংখ্য কোটি কোটি মানুষ থাকেন, গরিব মানুষ থাকেন, যারা প্রধানমন্ত্রীরও নাম জানেন না, মুখ্যমন্ত্রীরও নাম জানেন না, সেই রাজ্যের কোন মন্ত্রী তারা নাম জানেন না, তারা শুধু পুলিশকে চেনেন, আর কাউকে চেনেন না। তাহলে সেই যে লোকগুলো, সেই লোকগুলোরও এসআইআর হচ্ছে 12টা রাজ্যে, যারা লিখতেই পারে না, কোন পলিটিক্যাল পার্টি তাদের হয়ে লিখে দেবে, এছাড়া আর কি হবে। এবং তারা কি লিখবে কে জানে, বিষয়টা এরকম। এখন প্রশ্ন হচ্ছে যে এইটা করতে গিয়ে যাদের কাঁধে খাড়া উঠেছে বিএলওরা, মূলত তারা শিক্ষক। কেউ কেউ আছেন যারা অন্য পেশা, মানে সরকারি পেশা বলতে মানে যাদবপুর ইউনিভার্সিটি অথবা এরকম জায়গার করণিক বা ইত্যাদি ইত্যাদি, তাদেরও নিযুক্ত করা হয়েছে এই ব্যাপারে। এই বিএলআর যে কি অপরিসীম চাপ আমি আমার পাড়াতেই দেখতে পাচ্ছি, মানে সকাল থেকে রাত অব্দি একজন আমাদের যে বিএলও, তিনি স্থানীয় একটি স্কুলের শিক্ষিকা, তার বাড়িতে গেছিলাম সেদিন। তিনি বললেন, তার হাজবেন্ড বললেন যে আমাকেও রাত্রির জাগতে হচ্ছে। তার হাজবেন্ড আইটি ইঞ্জিনিয়ার, কর্পোরেটর জায়গায় চাকরি করেন, একটি ছোট্ট বাচ্চা আছে। কারণ বিএলওরা সারাদিন ঘুরে টুরে আবার রাত্রে গিয়ে সেটা আবার আপলোড করে। আমি তো সব জানতাম না, শুনলাম। এবং সকাল থেকে মানে প্রায় একটুখানি ঘুমানো বাদ দিয়ে আর একটু খাওয়া বাদ দিয়ে আর বাদ বাকি টাইমটা এটাই করে যাচ্ছে তারা। এখন সবার তো আর সমান, মানে কি বলবো, মানে একদম সেটা, সেই জন্যই তো একজন বিএলও তো সেই জন্যই আত্মহত্যা করলেন বলে লিখে গেলেন যে উনি জানেন না কম্পিউটারে ডেটা এন্ট্রি করবার বিষয়টা ওনার আসে না, উনি কি করবেন। এইটাই তো বলছি আমি, সবারই তো আসে না ব্যাপারটা। এবার এর কোনো প্রপার ট্রেনিং যে হয়েছে এর কোনো প্রমাণ পাওয়া যায় না। আমি বিএলওকে জিজ্ঞেস করেছি,
ওই হয়েছে একটা ট্রেনিং হয়, যেরকম ট্রেনিং হয় আর কি। বিভিন্ন ধরনের ট্রেনিং হয়, তার মধ্যে একটা ট্রেনিং হয় মানে মোটামুটি একটা মানে হরিবল প্যাটার্নের ট্রেনিং, সেরকম হয়েছে। এবার কথাটা হচ্ছে সবাই তো খুব কম্পিউটারে দক্ষ এরকম নয়, অনেকেই নয়, অনেকের কম্পিউটার নেইও। আমি যেটা শুনলাম অনেকের কম্পিউটার নেইও। আমি তোমায় আগের দিন বলেছিলাম বীরভূমের কথা, যেখানে ধরো একটা স্কুল এক জায়গায় আর গ্রাম 7 কিলোমিটার দূরে, একজন বিএলও সে যাচ্ছে হয় ভ্যান রিক্সায়, নয় অটো তো চলে না, না হয় সাইকেলে, না হয় স্কুটার, নয় হেঁটে। এই 7 কিলোমিটার দূরে 100টা লোক বাস করে একটা ছোট গ্রামে, বা আমি ধরে নিলাম 500 লোকই বাস করে একটা গ্রামে। ওই একটা গ্রামই তার কাজ না কিন্তু, এরপরে আবার ধান ক্ষেত, আবার কিছুটা জঙ্গল, আবার একটা গ্রাম বেশ কিছু দূরে, হয়তো 2-3 কিলোমিটার দূরে। তাহলে এইগুলোতে যেতে হচ্ছে, কার্যত কি দাঁড়াচ্ছে, আদৌ কি হচ্ছে কাজটা? হচ্ছে না। এই বেআইনি কাজটা এদের দিয়ে করাচ্ছে প্রথমত। 2 নম্বর, মানবিক কোনো প্রশ্নই এখানে নেই। এই যে রোদ্দুর, এই যে তারা ঠিক মতো খাচ্ছে না, কিরম প্রশ্ন উঠছে দেখো। তুমি তো নাগরিক অধিকারের কথা বললে অনুপম, নাগরিকের কি বলছি জানো? বসে বসে পয়সা নেবে মধ্যবিত্ত নাগরিক মেইনলি, মানে যাদের আমি একদম। মনে করি অশিক্ষিত নাগরিক, সেই অশিক্ষিত নাগরিকদের কথা বলছি। মধ্যবিত্ত অশিক্ষিত নাগরিক যারা আমাদের মতো ভদ্রলোকের মুখোশ পরে থাকে, তারা হঠাৎ তো অনেক বেশি হিন্দু হয়ে গেছে। তারা বলছে সরকারি টাকা নেবে, কিছু তো করে না, স্কুল টুল তো পড়ে না, পড়াশুনো তো করায় না, টাকা নেবে, আবার 12,000 করে টাকা পাবে। আমি জানি না তারা কত টাকা পাবে, 12,000 করে টাকা পাবে তো করবে না। এখন খুব ফাটছে ঠিক এই শব্দ, মানে এত স্ল্যাং আমি বলে ফেললাম, এইসব কথাবার্তা বলছে তারা। তার মানে সহানুভূতি দূরে কথা, সমাজটা যেন কেমন হয়ে গেছে সেই জীবনানন্দের কথা অনুযায়ী, যে এখানে কোথাও মানুষ নেই। আছে, এই প্রশ্ন তুলছেন কবি 46-47 কবিতায়, নেই, কিছু নেই। বাক্য শব্দ, কতগুলো শব্দের কঙ্কাল তিনি বলছেন। এই শব্দের কঙ্কালের উপর বাস করছি আমরা। আমরা বাস করছি মানবিকতাহীন একটি সমাজে। মানুষের যেটুকু মানবিকতা ছিল বা যেটুকু আছে, আজকের গদি মিডিয়া এবং তৃণমূল সহ বিজেপি সহ যে সরকারগুলো এবং তাদের পিছনে মদতপুষ্ট যে ধর্মীয় সংগঠনগুলো, তারা প্রত্যেকে সেই ওয়াশটা করে দিয়েছে প্রেম। অপরদিকে যে এপিডিআর সহ অন্যান্যরা যে লড়াইগুলো করছে, যেটা অর্জুন বললেন, যেটা ঘটছে, সেই লড়াইগুলোতে আমরাই লড়ছি, কিন্তু সেখানে কিন্তু মানুষের পার্টিসিপেশন নেই। কেন নেই? তার প্রধান কারণ হচ্ছে এই সমাজটাকে রাজনীতিবিহীন করে দেওয়া হয়েছে। আমি বলছি মানবিকতার রাজনীতি বিহীন করে দেওয়া হয়েছে। মানবিকতার তো মানে মানবিক সংগঠনের তো একটা রাজনীতি আছে, যেটা মানবিকতার রাজনীতি বলবো আমরা, বা মানবাধিকার যেটা রাজনীতি বলবো আসলে আমরা। যথার্থ রাজনীতি হওয়া উচিত ছিল সেই রাজনীতি নেই। দল আজকে দল, নেই, মানে ক্ষমতার দল আছে অলিন্দে পৌঁছ দলীয় রাজনীতি আছে। না। এবার দেখো যারা মারা যাচ্ছে, অদ্ভুত ব্যাপার, মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিচ্ছেন ক্ষতিপূরণ পাবে, এ পাবে, সে পাবে, এইসব বলে দিচ্ছে। মুখ্যমন্ত্রী তো অনেক কথা বলেন, এবং উল্টো দিকে বিজেপি বলছে কে কোথায় কি মারা গেল না মারা গেল, কোথাও কি কিভাবে অসুখ ছিল না ছিল, হঠাৎ মারা গেছে। এতগুলো লোক মারা গেল এবং তার মধ্যে একজন নির্বাচন কমিশন সম্মুখে বলল, এবং আমি দেখতে পাচ্ছি তাদের বাড়ির লোক বলছে চাপ না সহ্য করতে পেরে, মানে প্রত্যেকের বাড়ির লোক বলেছে চাপ না সহ্য করতে পেরে মারা গেল। এইটা একদিকে চিন্তা। অন্যদিকে আমি জানি 2-4 জনের প্রেশার এমন বেড়ে গেছে যে ভাবতে পারবে না। একজনকে তো দেখাই যাচ্ছে তিনি হসপিটালের বেডে বসে কাজ করছেন, একজনকে দেখাই গেল যে হসপিটালের বেডে বসে তিনি কাজ করছেন। তাহলে এরকম অজস্র খবর আমরা পাচ্ছি না? গ্রামে গঞ্জে দূর দূরান্তে বিএলওদের অবস্থা কি? সব জায়গায় তো আর মিডিয়া পৌঁছতে পারে না, তাই না? পারে না, সে যতই নেটওয়ার্ক থাকুক পারে না, সব জায়গায় খবর পাওয়া যায় না, মিডিয়া পৌঁছতে চায়ও না। ও ওই যে চায়ও মিডিয়ার না, কথা হ্যাঁ বলছেন, একদম ওই মিডিয়া চায়ও চায়ও না। না।
চায় না। এখন ব্যাপারটা হচ্ছে এই ধরনের তোমাদের মতো মিডিয়া যেখানে পৌঁছতে চায় সেখানে নানান চাপ আছে, যে চাপের জন্য তোমার তো হাজারটা সাংবাদিক নেই যাদের পাঠাবে, অথচ তোমরাই সত্যি কথা বলছো। এটা হচ্ছে জায়গা। প্রশ্নটা এইখানটা যে অমানবিক কারণে আজকে তো মিছিল হয়েছে, বিএলওদের বোধহয় মিছিল হয়েছে আজকে, এবং সেখানে তারা বলছে যে এই ব্যাপারটাই আমরা মানতে চাইছি না, মানতে পারছি না। মৃত্যুর পরে মিছিল হয়েছে, অনেকে সেখানে গন্ধ খুঁজছেন এটা তৃণমূলের মিছিল, হতেই পারে তৃণমূলের মিছিল, আমার সে নিয়ে বক্তব্য না। বক্তব্য হচ্ছে ইস্যুটা কি, ইস্যুটা বিএলওদের পক্ষে, এবং বিএলওদের এই অতিরিক্ত চাপের ফলে যে তাদের যে পরিণাম হচ্ছে তাই নিয়ে মিছিল। মিছিলটা ঠিকই করেছেন তারা,